হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ দেবজিৎ। আর আজকে আমি ডিসকাস করব এইচএস সেকেন্ড ইয়ারের দ্বিতীয় চ্যাপ্টার লস্ট স্প্রিং বাই আনিস জাং। তো এই লস্ট স্প্রিংটি দুটি স্টোরিতে বিভক্ত। তো আজকে আমরা প্রথম স্টোরিটি ডিসকাস করব, আর নেক্সট যে স্টোরি রয়েছে সেটি আমরা নেক্সট ভিডিওতে অর্থাৎ পার্ট 2-তে ডিসকাস করব। তো প্রথমে যে স্টোরিটি ডিসকাস করব সেটি হলো সামটাইমস আই ফাইন্ড এ রুপি ইন দ্য গার্বেজ। তো এই স্টোরিটি আজকে আমরা ডিসকাস করব এবং এই ভিডিওটি হবে পার্ট 1। তো এই স্টোরিটি শুরু করার আগে আমি তোমাদের বলে দিই এই স্টোরির রাইটার আনিস জাংয়ের উপর কিছু কথা। তো আনিস জাং কে ছিলেন? আনিস জাং ছিলেন একজন ভারতীয় লেখিকা, অ্যান্ড শি ওয়াজ বর্ন ইন রুরকেলা, এবং তিনি জন্মগ্রহণ করেন রুরকেলাতে, অ্যান্ড স্পেন্ট হার চাইল্ডহুড অ্যান্ড অ্যাডোলেসেন্স ইন হায়দ্রাবাদ। এবং উনার শৈশবকাল এবং কৈশোরকাল উনি কোথায় কাটিয়েছেন? হায়দ্রাবাদে কাটিয়েছেন, ভারতের হায়দ্রাবাদে কাটিয়েছেন। শি রিসিভড হার এডুকেশন ইন হায়দ্রাবাদ, উনার এডুকেশন উনি হায়দ্রাবাদ থেকে গ্রহণ করেন, অ্যান্ড ইন দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এবং উনি আমেরিকাতেও গিয়ে পড়াশোনা করেন। হার প্যারেন্টস ওয়ার বোথ রাইটার্স, আনিস জাংয়ের মা এবং বাবা ওরা দুজনে কী ছিলেন? ওরা লেখক ছিলেন, রাইটার ছিলেন। ওনার মা বাবা রাইটার ছিলেন। আনিস জাং বিগেন হার কেরিয়ার এজ এ রাইটার ইন ইন্ডিয়া। তো আনিস জাং ছিলেন আমাদের ভারতের একজন রাইটার। উনি ওনার কেরিয়ার শুরু করেছিলেন কীভাবে? একজন লেখিকার হয়ে তিনি ওনার কেরিয়ার শুরু করেছিলেন। শি হ্যাজ বিন অ্যান এডিটর অ্যান্ড কলামনিস্ট ফর মেজর নিউজ পেপার্স ইন ইন্ডিয়া। উনি অনেক বড় বড় নিউজ পেপার বা পত্রিকার সম্পাদক ছিলেন, এবং উনি ওই পত্রিকাগুলোতে লেখালেখিও করতেন, উনি কলামও লিখতেন। অ্যান্ড অ্যাব্রড, এবং অনেক বিদেশেরও নিউজ পেপারে তিনি কলাম লিখতেন। অ্যান্ড হ্যাজ অথর্ড সেভারাল বুকস, এবং এই আনিস জাং অনেক অনেক বইও লিখেছেন। উনি অনেক বইয়েরও তিনি লেখক। দ্য ফলোয়িং ইজ এন এক্সার্পট ফ্রম হার বুক টাইটেল লস্ট স্প্রিং স্টোরিজ অফ স্টোলেন চাইল্ডহুড। এই যে গল্পগুলো আমরা পড়তে যাচ্ছি, যে দুটি গল্প আজকে আমরা পড়বো এই লস্ট স্প্রিংয়ে, তো এই লস্ট স্প্রিংটি এটি সংগ্রহীত হয়েছে ওনার একটি বই, যে বইয়ের নাম লস্ট স্প্রিং স্টোরিজ অফ স্টোলেন চাইল্ডহুড। এটি ওনার মুখ্য বই, এবং এই বই থেকে এই গল্পগুলো নেওয়া হয়েছে, অর্থাৎ এই লস্ট স্প্রিং চ্যাপ্টারটি নেওয়া হয়েছে ওনার একটি বই, যে বইটির নাম হলো লস্ট স্প্রিং স্টোরিজ অফ স্টোলেন চাইল্ডহুড। হিয়ার শি অ্যানালাইজেস দ্য গ্রিন্ডিং পভার্টি। তো এখানে তিনি বর্ণনা করেছেন, এই চ্যাপ্টারে তিনি বর্ণনা করেছেন গ্রিন্ডিং পভার্টি, আমাদের ভারতবর্ষে যে পারপিচুয়াল যে দরিদ্রতা, মানুষের যে আর্থিক দুরবস্থা, এই আর্থিক দুরবস্থার কথা তিনি এই গল্পগুলোতে বর্ণনা করেছেন। এবং ট্র্যাডিশনস, যে পরম্পরা, হুইচ কন্ডেম দিস চিলড্রেন টু এ লাইফ অফ এক্সপ্লয়টেশন। এবং আমাদের এই ভারতবর্ষে যে ট্র্যাডিশনসগুলো রয়েছে, পরম্পরাগুলো রয়েছে, সেই পরম্পরাগুলো কীভাবে আমাদের ভারতবর্ষের যে বাচ্চারা ওদের কীভাবে শোষণ করছে, এক্সপ্লয়েট করছে, সেই বিষয়ে তিনি এই লস্ট স্প্রিংয়ে তিনি ডিসকাস করেছেন। দুটি গল্পের মাধ্যমে তিনি আমাদের বোঝাতে চেষ্টা করেছেন যে আমাদের ভারতবর্ষে বাচ্চারা কীভাবে শোষিত হচ্ছে এবং দরিদ্রতা কীভাবে ওদের জীবনে হাসি খুশিকে চিনিয়ে নিচ্ছে। তো এই গল্পে সেটি তিনি বর্ণনা করেছেন। তো এখন আমরা এই ওনার প্রথম স্টোরিটি আমরা ডিসকাস করব। তো সামটাইমস আই ফাইন্ড এ রুপি ইন দ্য গার্বেজ। তো এই স্টোরির টাইটেল দেওয়া হয়েছে সামটাইমস আই ফাইন্ড এ রুপি ইন দ্য গার্বেজ। তো বিফোর রিডিং দ্য টেক্সট, আই উড লাইক টু গিভ ইউ এ ব্রিফ সামারি অফ দ্য স্টোরি। তো এই গল্পের আমি একটি সারসংক্ষেপ বর্ণনা তোমাদের বলে দিচ্ছি। তো একদিন লেখিকা আনিস জাং উনি ওনার বাড়ির পাশে হাঁটছিলেন রাস্তায়, তখন হঠাৎ ওনার সঙ্গে দেখা হয় একজন ছোটো ছেলের, যার নাম সাহেব। তো সে কী করেছিল, রাস্তার পাশে যে আবর্জনা রয়েছে সেই আবর্জনা স্তূপের মধ্যে সে কী করেছিল, এই স্বর্ণ খুঁজাচ্ছিল। অর্থাৎ স্বর্ণ বলতে কি রাস্তার আবর্জনা, সেই আবর্জনার মধ্যে সে সেই খুঁজাচ্ছিল। এবং লেখিকা এটি দেখে এই সাহেবকে গিয়ে প্রশ্ন করলেন যে তুমি এখানে কি করছো এই আবর্জনার মধ্যে? তখন সাহেব বলল যে সেই আবর্জনার মধ্যে স্বর্ণ খুঁজাচ্ছে। অর্থাৎ আবর্জনার মধ্যে যা যা পাওয়া যায় প্রয়োজনীয় জিনিস, মানুষ যেগুলো ওয়েস্টেজ হিসাবে ফেলে দেয়, ওইগুলো সে কুড়িয়ে নিয়ে যায় ওর বাড়িতে।
কখনো সে টাকা পায়, কখনো খাবার পায়, কখনো এই সেই পায়। তো সাহেব বলল যে সে এই কাজই করে। তো সাহেবের সঙ্গে ওনার একটি ভালো পরিচয় হয়ে যায় এনিস জাংয়ের। তো উনি কী করলেন, সাহেবের সঙ্গে ওর বাড়িতে গেলেন। অর্থাৎ সাহেবের বাড়ি বর্তমানে, ওর বাড়ি হলো সীমাপুরে, দিল্লির সীমাপুরে ওর বাড়ি অবস্থিত। এবং ওরা এসেছে বাংলাদেশের ঢাকা থেকে। অর্থাৎ বাংলাদেশের ঢাকা থেকে ওরা এই সীমাপুরিতে এসেছে, দিল্লি সীমাপুরিতে এসেছে। এবং ওরা প্রায় 10,000 এই ওর মতন রেকপিকার ছেলেরা এই সীমাপুরিতে থাকে। এবং ওদের কাজ হলো এই রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে আবর্জনার মধ্যে থেকে এই ইম্পর্টেন্ট জিনিসগুলো কালেকশন করা। মানুষ যেগুলো ওয়েস্ট হিসাবে খেয়ে ফেলে দেয় সেগুলো কালেকশন করে ওরা ওদের জীবন নির্বাহিত করে। তো লেখিকা গিয়ে দেখলেন যে সাহেবের যে সীমাপুরি যে অবস্থিত ওর বাড়ি, সেখানে খুবই দুরবস্থা ওর। এবং ওরা কীভাবে ওদের জীবন নির্বাহিত করে সেই গল্পই তিনি এখানে প্রকাশ করেছেন আনিস জাং। তো চলো মূল পাঠটি শুরু করা যাক। সামটাইমস আই ফাইন্ড এ রুপি ইন দ্য গার্বেজ, হোয়াই ডু ইউ ডু দিস, আই আস্ক সাহেব। তো আনিস জাং সাহেবকে বললেন যে তুমি এই কাজগুলো কেন করো। তো সাহেব হলো একজন রেকপিকার। রেকপিকার মানে কি? রেকপিকার মানে হলো যারা আবর্জনা থেকে প্রয়োজনীয় জিনিস খোঁজায়। অর্থাৎ রাস্তার পাশে যে আবর্জনা বা নোংরা ফালানো হয়, সেই নোংরার মধ্যে যে বাচ্চারা হাতে বস্তা নিয়ে প্রয়োজনীয় জিনিসগুলো খোঁজায়, যেমন কোনো মানুষের অর্ধেক খেয়ে কোনো ব্রেড লুফ খেয়ে অর্ধেক খেয়ে ফেলে দেয় আবর্জনার মধ্যে। তো ওই লুফের অর্ধেক কী করে ও বাচ্চারা কালেক্ট করে ওরা খেয়ে ফেলে, অর্থাৎ ওদের বাড়িতে নিয়ে গিয়ে খায়। এই যে ছেলেরা বা এই যে বাচ্চারা, ওদেরকে রেকপিকার বলে। ওরা আবর্জনার মধ্যে থেকে ওদের প্রয়োজনীয় জিনিসগুলো খুঁজে বের করে। তো সাহেবও ওই রকম একজন রেকপিকার। তো আনিস জাং একবার সাহেবকে প্রশ্ন করলেন, হোয়াই ডু ইউ ডু দিস, যে তুমি এই কাজগুলো কেন করো। আই আস্ক সাহেব, আমি সাহেবকে বললাম, হুম আই এনকাউন্টার এভরি মর্নিং স্কাউঞ্জিং ফর গোল্ড ইন দ্য গার্বেজ ডাম্পস অফ মাই নেইবারহুড। তো সাহেবকে রাইটার কোথায় পান? উনি প্রতিদিন সকালবেলা এই সাহেবকে ওনার আশেপাশে যে রাস্তাগুলো রয়েছে সেখানে যে আবর্জনার স্তূপ রয়েছে, সেই আবর্জনার স্তূপের মধ্যে সাহেবকে পান যে সে স্কাউঞ্জিং করে বেড়াচ্ছে। স্কাউঞ্জিং মানে কি? খুঁজানো, সার্চিং। তো কী সার্চ করে বেড়াচ্ছে সে? গোল্ড, স্বর্ণ খুঁজে বেড়াচ্ছে এই গার্বেজ ডাম্পসের মধ্যে। অর্থাৎ গার্বেজ ডাম্পসের মধ্যে সে তার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো খুঁজে বেড়াচ্ছে। তো এইরকম অবস্থায় রাইটার সাহেবকে প্রায় পান ওনার আশেপাশে। তো সাহেব কে ছিল? সাহেব লেফট হিজ হোম লং এগো। সাহেব ওর মূল বাড়ি অনেক আগে ছেড়ে আসে। সেট এমিস্ট দ্য গ্রিন ফিল্ডস অফ ঢাকা। এবং ওর বাড়িটি কোথায় ছিল? ঢাকাতে ছিল, বাংলাদেশ ঢাকাতে ছিল। এবং ওর বাড়িটি খুবই গ্রিন ফিল্ডের মধ্যে ছিল, সবুজ ফিল্ডের মধ্যে ছিল ঢাকার। এবং ঢাকা মানে বাংলাদেশের রাজধানী। হিজ হোম ইজ নট ইভেন এ ডিস্টেন্ট মেমোরি। ওর বাড়িটি এখনও ওর কাছে অনেক পুরানো স্মৃতি হয়ে রয়নি, অনেক পুরানো স্মৃতি হয়ে যায়নি এখনও। দেয়ার ওয়ার মেনি স্টর্মস দ্যাট সোয়েপ্ট অ্যাওয়ে দেয়ার ফিল্ডস অ্যান্ড হোমস। তো সেখানে অনেক তুফান ছিল এই ঢাকাতে, অনেক বড় বড় তুফান হতো, যার জন্য কী হতো, ওদের যে ফিল্ডস আছে, ওদের যে বাগান এবং ওদের যে বাড়ি, হোমস, বাড়িঘরগুলো, সেই তুফানে কী করতো? উড়িয়ে নিয়ে যেত। সোয়েপ্ট অ্যাওয়ে মানে উড়িয়ে নিয়ে যেত ওদের বাড়ি এবং ফিল্ডসগুলা। হিজ মাদার টেলস হিম, এই কথাগুলো আমার মাকে বলতেন, সাহেবের মা সাহেবকে বলতেন যে আমাদের বাড়ি ছিল ঢাকাতে, এবং ঢাকার ফিল্ডে বাড়ি ছিল, আমাদের সমতল ফিল্ডে বাড়ি ছিল। কিন্তু অসুবিধাটা কী হতো, যে ঢাকাতে খুব তুফান হতো, স্টর্ম হতো, এবং এই তুফানে আমাদের বাড়িগুলো উড়িয়ে নিয়ে যেত, এবং যার জন্য আমরা এই ঢাকা ছেড়ে এই দিল্লিতে চলে আসি। এই কথাগুলো সাহেবের মা সাহেবকে বলেন, প্রায়ই বলেন এই কথাগুলো। দ্যাট ইজ ওয়াই দে লেফট, তার জন্যই তারা কী করে এই ঢাকা ছেড়ে চলে আসে এখানে। লুকিং ফর গোল্ড ইন দ্য বিগ সিটি হোয়ার হি নাও লিভস। তো তার জন্য সে কী করে? ঢাকা ছেড়ে দিল্লির যে সীমাপুরি সেখানে চলে আসে। এবং কিসের জন্য আসে? লুকিং ফর গোল্ড, স্বর্ণ খোঁজার জন্য, বড় সিটিতে স্বর্ণ খোঁজার জন্য ওরা এখানে চলে আসে। অর্থাৎ ওরা সেই ঢাকা ছেড়ে কেন আসে? ঢাকাতে প্রচুর অসুবিধা, সেখানে স্টর্ম হয়, তুফান হয়, ওদের বাড়িঘরগুলো উড়িয়ে নিয়ে যায়। তারপর সেখানে ভালো পর্যাপ্ত খাবার দাবার নেই, তার জন্য তারা কী করে এই বড় সিটিতে চলে আসে। ওরা একটি আশা নিয়ে আসে যে বড় সিটিতে গেলে ওরা কী পাবে? স্বর্ণ খুঁজে পাবে। অর্থাৎ বড় সিটিতে আশা বেশি, বড় সিটিতে সব কিছু অ্যাভেলেবল থাকবে। তার জন্য তারা কী করে? এই ঢাকা ছেড়ে ঢাকা ছেড়ে তারা ভারতে চলে আসে, দিল্লিতে। তো
যখন রাইটার সাহেবকে প্রশ্ন করেন হোয়াই ডু ইউ ডু দিস, তুমি এই কাজগুলো কেন করো, তো সাহেব তখন কি রিপ্লাই দিল, আই হ্যাভ নাথিং এলস টু ডু, হি মাটার্স লুকিং অ্যাওয়ে। তখন সাহেব বিড়বিড় করে বলল, অন্যদিকে তাকিয়ে, রাইটার দিকে না তাকিয়ে অন্যদিকে তাকিয়ে সাহেব বিড়বিড় করে বলল, মাটার্স মানে বিড়বিড় করা, বিড়বিড় করে বলল যে আমার এছাড়া আর অন্য কিছু করার নেই, আই হ্যাভ নাথিং এলস টু ডু, আমার এই কাজটি শুধু করার আছে, আর কিছু নেই, আমি এই আবর্জনার মধ্যেই আমার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো খুঁজে বেড়াই, এই এই কাজ ছাড়া আমার আর করার কিছু নেই। তো সাহেবকে এখানে সাহেব হলো একজন রেকপিকার। রেকপিকার মানে কি, রেকপিকার যারা আবর্জনা স্তূপের মধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো খুঁজে বেড়ায় তাদেরকে রেকপিকার বলে। তো সাপোজ তুমি বুঝতে পারবে যে বড় বড় সিটিতে গেলে তুমি দেখবে যে ছোট ছোট বাচ্চারা ওদের গায়ে ছেঁড়া কাপড় এবং বেয়ার ফুট খালি পাও, ওরা কী করে খাদে ব্যাগ নিয়ে রাস্তার পাশে যে আবর্জনা রয়েছে, মানুষের যে অর্ধেক খেয়ে যে জিনিসগুলো ফেলে দেয়, তারপর বোতল, এই যে জিনিসগুলো আবর্জনা যে স্তূপগুলো, সেখানে কী করে দেখবে অনেক বাচ্চারা পেছনে ব্যাগ নিয়ে এই আবর্জনা স্তূপের মধ্যে কী যেন খুঁজে বেড়াচ্ছে। তো এইরকম ছেলেদের বা এরকম বাচ্চাদের র্যাক পিকার বলে, এরকম বাচ্চাদের ছেলেমেয়েদের র্যাক পিকার বলে। ওরা কী করে এই আবর্জনার মধ্যে ওদের প্রয়োজনীয় জিনিসগুলা, ওদের খাবার দাবার, ওদের পরিধানের যে বস্ত্র, তারপর কখনো কখনো টাকা পয়সা ওরা এই আবর্জনা স্তূপের মধ্যে পেয়ে যায়। তো এই এরকম ছেলেমেয়েদের কী বলে, রেকপিকার বলে। তো সাহেবও একজন রেকপিকার, সেও কী করে আবর্জনা স্তূপের মধ্যে ওর প্রয়োজনীয় জিনিসগুলো খুঁজে বেড়ায়, এবং এই প্রয়োজনীয় জিনিসগুলো ওর কাছে সোনার মতন, তাই সে বলে কি যে আমি সোনা খুঁজে বেড়াই এই আবর্জনার মধ্যে। তো আবর্জনার মধ্যে নর্মালি এখানে সোনা পাওয়া যায় না, তো এখানে আইরনিক্যালি বলা হচ্ছে যে আবর্জনার মধ্যে সোনা পাওয়া যায়। তো স্কাউঞ্জিং ফর গোল্ড মানে সে খুঁজে বেড়ায় সোনা, অর্থাৎ ওর প্রয়োজনীয় জিনিসগুলো খুঁজে বেড়ায়। অর্থাৎ কেউ ব্রেড অর্ধেক খেয়ে ফেলে দিল এই আবর্জনার মধ্যে, তো ওই ব্রেডের বাকি অংশটুকু কী করে সাহেবরা কী করে ওখান থেকে কুড়িয়ে নিয়ে ওদের বাড়িতে নিয়ে গিয়ে খায়। তারপর কেউ জুতা অর্ধেক কিছুদিন মানে জুতা পরিধান করে, তারা কী করে জুতা ফেলে দিলে ধনী মানুষরা, তো সাহেবরা কী করে ওই জুতো নিয়ে তারা কী করে পরিধান করে। তো এইরকমই সাহেবদের দিন যাপন হচ্ছে। তো সাহেব কি, সাহেব একজন রেকপিকার। তো যখন সাহেব বলল যে আমার করার কিছু নেই, আমার শুধু এই রেকপিকিংয়েরই কাজ আছে, তো রাইটার বলেন কি বলেন, গো টু স্কুল আই সে গ্লিবলি, রিয়েলাইজিং ইমিডিয়েটলি হাউ হলো দি অ্যাডভাইস মাস্ট সাউন্ড। যখন সাহেব বললো যে আমার আর কিছু করার নেই এই রেকপিকিং ছাড়া, তখন রাইটার বললেন তুমি স্কুলে যাও, গো টু স্কুল, যে তুমি যদি স্কুলে যাও তাহলে তোমার অনেক ভালো হবে। তো তুমি এই রেকপিকিংয়ের কাজ ছেড়ে তুমি কাজ করো, তুমি স্কুলে যাও। তো রাইটার বুঝলেন, এই কথাটি বললেন খুবই গ্লিবলি, এবং এই কথাটি বলার পরে রাইটার বুঝলেন যে, রিয়েলাইজ করতে পারলেন যে এই অ্যাডভাইসটি মানে এই পরামর্শটি সাহেবের কাছে কত হলো হবে। হলো মানে কি, মানে যার কোনো বর নেই, যার কোনো বিশেষত্ব নেই। রাইটার যখন সাহেবকে বললেন যে তুমি কাজ করো, তুমি স্কুলে যাও, তো এই কথাটি সাহেবের কাছে একদম ভ্যালুলেস, মিনিংলেস হবে। তখন রাইটার এই কথাগুলো বলার পর বুঝতে পারলেন যে উনি যে বললেন সাহেবকে যে তুমি তোমার যদি কাজ না থাকে তাহলে তুমি কাজ করো, স্কুলে যাও, এই কথাটি বলার পর আনিস জাং রিয়েলাইজ করতে পারলেন যে সাহেবের কাছে এই স্কুলে যাওয়া শব্দটি কোনো ভ্যালু নেই, মিনিংলেস। কেন কি, সাহেবের মতো ছেলেরা স্কুলে যাওয়া ওদের নাগালের বাইরে, ওরা স্কুলের ফিজ, তারপর স্কুলের ড্রেস কিছুই বহন করতে পারবে না, কিছুই ওরা অ্যাফোর্ড করতে পারবে না, যার জন্য ওদের স্কুলে যাওয়া মানে কি একটি স্বপ্ন। তো রাইটার যখন বললেন যে সাহেবকে স্কুলে যাও, তখন তিনি সাথে সাথে বুঝে গেলেন যে এই স্কুলে যাও বলাটি ওনার উচিত হয়নি। কেন কি, সাহেবের কাছে এই স্কুলে যাওয়ার শব্দটি কোনো মিনিং নেই, ভ্যালুলেস। কারণ সে জানে যে ওর মতন ছেলেরা কখনো স্কুলে গিয়ে পড়াশোনা করতে পারবে না। তো সাহেব কি বললো, রিপ্লাই কি দিল, যখন রাইটার বললেন যে স্কুলে যাও, তখন সাহেব বলল দেয়ার ইজ নো স্কুল ইন মাই নেইবারহুড, হোয়েন দে বিল্ড ওয়ান আই উইল গো। তো যখন রাইটার বললেন যে তুমি স্কুলে যাও, তখন সাহেব কি বললো, দেয়ার ইজ নো স্কুল ইন মাই নেইবারহুড, তো আমার এখানে কোনো স্কুল নেই। হোয়েন দে বিল্ড ওয়ান, যখন তারা একটি স্কুল তৈরি করবো, আই উইল গো, যখন তারা স্কুল তৈরি করবে তখন আমি যাব। অর্থাৎ সাহেব সিম্পলি রিপ্লাই দিল যে আমাদের এখানে কোনো স্কুল নেই, যখন ওরা স্কুল তৈরি করবে তখন আমি স্কুলে যাব। তো সাহেবের এই কথা শুনে রাইটার আনিস জাং কি বললেন, ইফ আই স্টার্ট এ স্কুল উইল ইউ কাম। সাহেবকে বললেন, আনিস জাং বলেন, যদি আমি একটি স্কুল তৈরি করি তুমি কি আসবে। আই আস্ক হাফ জোকিং, রাইটার কিছু ঠাট্টা মস্করার সাথে এই কথাগুলো বললেন যে আমি যদি একটি স্কুল তৈরি করি তাহলে তুমি কি আসবে। ইয়েস হি সেইস স্মাইলিং ব্রডলি। তো সাহেব কি বলল, হ্যাঁ আমি আসবো। সে হেসে হেসে বলল যে আমি আসবো আপনি যদি স্কুল তৈরি করেন। এ ফিউ ডেজ লেটার আই সি হিম রানিং আপ টু মি, ইজ ইয়োর স্কুল রেডি। এর কিছুদিন পর আমি সাহেবকে দেখলাম সে দৌড়ে আমার কাছে আসলো
এবং এসে বলল, ইজ ইউর স্কুল রেডি? আপনার স্কুল কি তৈরি হয়ে গেছে? তখন রাইটার কী করলেন, সাহেবের এই কথা শুনে, অর্থাৎ রাইটার যখন বললেন যে আমি যদি একটি স্কুল তৈরি করি তুমি কি আমার স্কুলে আসবে, তখন সাহেব বলল আসবো। এর কিছুদিন পর একদিন সকালবেলা রাইটার কি দেখলেন, আনিজাং দেখলেন সাহেব ওনার পাশে বা ওনার কাছে দৌড়ে আসছে কোথা থেকে, এবং দৌড়ে এসে সাহেব রাইটারকে প্রশ্ন করলো, আপনার স্কুল কি তৈরি হয়ে গেছে? তখন রাইটার খুবই লজ্জা পেলেন এবং তিনি কি বললেন, ইট টেকস লঙ্গার টু বিল্ড এ স্কুল। তখন বললেন যে স্কুল তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন। আইসে, তিনি বললেন, এম্বারাসড এট হ্যাভিং মেড এ প্রমিস দ্যাট ওয়াজ নট মেন্ট। এবং তিনি কেন লজ্জা পেলেন? তিনি লজ্জা পেলেন এর জন্য যে তিনি এমন একটি প্রতিজ্ঞা করেছেন সাহেবের কাছে যে প্রতিজ্ঞার কোনো মানে নেই। অর্থাৎ তিনি শুধু জোকিং, অর্থাৎ হাফ জোকের সঙ্গে তিনি এই কথাটি বলেছেন, অর্থাৎ তিনি ঠাট্টা মশকরার করে এই কথাটি বলেছেন যে তিনি স্কুল তৈরি করবেন। কিন্তু সাহেব এটি কী করে, সাহেব এটি সত্যি ভেবে নেয় এবং তার জন্য সে দৌড়ে এসে রাইটারকে বলছে যে আপনার স্কুল কি রেডি। তো রাইটার খুবই এম্বারাসড হলেন, মানে লজ্জিত হলেন। কেন লজ্জিত হলেন? তিনি এমন একটি প্রমিস করলেন যে প্রমিসের কোনো মানে নেই। বাট প্রমিসেস লাইক মাইন্ড অ্যাবাউন্ড ইন এভরি কর্নার অফ হিজ ব্লিক ওয়ার্ল্ড। ব্লিক মানে অন্ধকার। তো এই অন্ধকারাচ্ছন্ন দুনিয়ায় সাহেবের মতো মানুষদের, সাহেবের মতন গরিব ছেলেমেয়েদের, গরিব মানুষদের সবাই শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, কেউই কোনো দিন এই প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞার পূর্ণ করে না, ওদের আশাহত করে শুধু। তো রাইটার বলছেন এখানে, আমিও ওকে যে প্রতিশ্রুতি দেই, যে প্রতিজ্ঞা দেই, সেই প্রতিজ্ঞা কোনো দিন পূর্ণ হবে না। তো এরকম অনেক মানুষ সাহেবদের প্রতিজ্ঞা প্রতিশ্রুতি দিয়ে এবং এই প্রতিজ্ঞা প্রতিশ্রুতি দিয়ে ওদের সম্পূর্ণ জীবনটা ভরে রয়েছে, অ্যাবাউন্ড রয়েছে। প্রত্যেকটা কর্নায় ওর অন্ধকারাচ্ছন্ন জীবনের প্রত্যেকটা কর্নায় এরকম প্রতিশ্রুতি, মিথ্যা প্রতিশ্রুতি ভরে রয়েছে সাহেবদের মতন মানুষের। এবং সবাই ওদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ওদের আশা দেখিয়ে রাখে, কিন্তু কেউই কোনো দিন ওদের প্রতিশ্রুতি পূর্ণতা প্রদান করে না। তো রাইটার এটি ভেবে খুবই লজ্জা অনুভব করলেন যে আমি এমন একটি প্রতিশ্রুতি করলাম যে প্রতিশ্রুতি আমি জানি যে আমি কোনোদিন পূর্ণ করতে পারবো না। তো যেটি ভেবে রাইটার খুবই লজ্জিত হলেন, এম্বারাসড হলেন। এবং উনি নয় শুধু, রাইটারই নয় শুধু, সব মানুষরা এই গরিব ছেলেমেয়েদের বা গরিব মানুষদের এরকমই প্রতিশ্রুতি দিয়ে কিন্তু কোনোদিন ওদের প্রতিশ্রুতি সফল করে দেয় না। তো এরকম প্রতিশ্রুতিতে সাহেবের মতন ছেলেমেয়েরা সারা জীবন অপেক্ষা করে থাকে এবং ওরা এই প্রতিশ্রুতিগুলোকে সত্যি ভেবে নেয়, কিন্তু যারা প্রতিশ্রুতি দিয়ে ওরা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে। আফটার মান্থস অফ নোয়িং হিম আই আস্ক হিজ নেম। তো কিছু মাস পরে যখন আমি ওকে সম্পূর্ণভাবে জেনে যাই তখন আমি ওর নাম জিজ্ঞেস করি। তো ও বলে কি, সাহেব-এ আলম, হি অ্যানাউন্সেস। তখন ও নাম বলে ওর কি, সাহেব-এ আলম। হি ডাজ নট নো হোয়াট ইট মিনস। তো সাহেব জানে না ওর নামের মানে কি। ইফ হি নিউ ইটস মিনিং, যদি সে জানতো ওর নামের মানে, লর্ড অফ দি ইউনিভার্স, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। ওর নামের মানে কি? ওর নামের মানে হলো, মিনিং হলো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, দ্য লর্ড অফ দ্য ইউনিভার্স। এই পৃথিবীর অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে গার্ডিয়ান, যে মালিক, ওনাকে কি বলে? সাহেব আলম বলে। তো এই সাহেব আলম নামের মানে কি? এই সাহেব আলম নামের মানে হলো লর্ড অফ দ্য ইউনিভার্স, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক তাকে বলে সাহেব আলম। তো সাহেবের নামের মানে হলো দ্য লর্ড অফ দ্য ইউনিভার্স। তো সাহেব জানে না, ওর নামের মানে জানে না সে। হি উড হ্যাভ এ হার্ড টাইম বিলিভিং ইট। যদি সে জানতো ওর নামের মানেটা কি, তাহলে সে, ওর বিশ্বাস হতে অনেক সময় লাগতো, বা সে বিশ্বাসই করতে পারতো না যে ওর নামের মানে হলো, সাহেব আলমের নামের মানে হলো লর্ড অফ দ্য ইউনিভার্স। সে বিশ্বাসই করতে পারতো না। হি উড হ্যাভ এ হার্ড টাইম বিলিভিং ইট। সে বিশ্বাস করতে পারতো না যে ওর নামের মানে হলো এত বড়, ওর মিনিং, ওর নামের মিনিং এত বড় যে সে বিশ্বাসই করতে পারতো না। আনওয়্যার অফ হোয়াট হিজ নেম রিপ্রেজেন্টস হি রুমস দ্য স্ট্রিটস উইথ হিজ ফ্রেন্ডস। তো ওর নামের মানে সে জানে না, আনওয়্যার অফ হোয়াট হিজ নেম রিপ্রেজেন্টস। এবং সে কী করে? হি রুমস দ্য স্ট্রিটস, সে ঘুরে বেড়ায়। রুমস মানে ঘুরে বেড়ানি, কোথায় ঘুরে বেড়ায়? স্ট্রিটস, অলিগলিতে ঘুরে বেড়ায় ওর বন্ধুদের সঙ্গে, উইথ হিজ ফ্রেন্ডস। অ্যান আর্মি অফ বেয়ারফুট। এবং ওর ফ্রেন্ডসরা কারা? এক দল উলঙ্গ পায়ের ছেলেরা, উলঙ্গ পায়ের এক দল ছেলেরা, যারা হলো সাহেবের বন্ধু। ওরা কি করে? হু অ্যাপিয়ার লাইক দ্য মর্নিং বার্ডস। ওরা প্রকাশ পায় খুবই সকালবেলা ভোরের পাখিদের মতন। অ্যান্ড ডিসঅ্যাপিয়ার এট নুন। এবং সন্ধ্যা হতেই ওরা কী হয়? অদৃশ্য হয়ে যায়। তো রাইটার কী বলছেন? রাইটার বলছেন যে সাহেব ওর নামের মিনিং জানে না এবং সে কী করে? সে ঘুরে বেড়ায় রুমস করে, অলিগলিতে, শহরের অলিগলিতে বস্তা কাঁধে নিয়ে ঘুরে বেড়ায় এবং চিরা জামা পরে ঘুরে বেড়ায়, বস্তা কাঁধে নিয়ে ঘুরে বেড়ায় অলিগলিতে শহরের। এবং কার সাথে ঘুরে বেড়ায়? ওর এক দল বন্ধু রয়েছে। এবং রাইটার ওদেরকে কী বলছেন? অ্যান আর্মি অফ বেয়ারফুট বয়েজ। এক দল ওর বন্ধু রয়েছে যারা কী করে? সবাই র্যাক পিকিংয়ে কাজ করে, সবাই এইরকম আবর্জনা থেকে এই প্রয়োজনীয় জিনিসগুলো ঘুরে বেড়ায়
এবং ওদের পায়ে কারো পায়েও কি নেই, মানে চপ্পল বা জুতো নেই, সবাই বেয়ারফুট, উলঙ্গ পা, সবার খালি পা। তো ওরা কি করে প্রতিদিন সকালবেলা বুড়ের পাখিদের মতন এসে মানে উপস্থিত হয় শহরের এই অলিগলিতে, কাঁধে বস্তা নিয়ে বুড়ে যেরকম পাখিরা কিচিরমিচির ডেকে আবির্ভূত হয় আমাদের সামনে, ঠিক সেরকমই এই রেকপিকার ছেলেমেয়েরা প্রতিদিন ভোরবেলা আমাদের শহরে অলিগলিতে এসে উপস্থিত হয়। এবং যখন দুপুর হয়ে যায়, এট নুনস, তখন কী করে ওরা সবাই অদৃশ্য হয়ে যায়, ওদের বাড়িতে সবাই চলে যায়, ওদের মানে হাটে অর্থাৎ কুড়ে করে সবাই ফিরে চলে যায়। ওভার দ্য মান্থস, এই কিছু মাসের মধ্যেই, আই হ্যাভ কাম টু রিকগনাইজ ইচ অফ দেম, আমি ওর সাহেবের সঙ্গে যারা যারা রয়েছে সবাইকে আমি চিনে ফেলি, অর্থাৎ সবার সাথে আমার পরিচয় হয়ে যায় এই কিছু মাসের মধ্যেই। হোয়াই আরেন্ট ইউ ওয়ারিং চপ্পলস, আই আস্ক ওয়ান, তখন আনিস ওই রেকপিকার্স ছেলেদের মধ্যে একজনকে জিজ্ঞেস করলেন যে তোমার পায়ে চপ্পল নেই কেন, তুমি চপ্পল পরিধান করছো না কেন? তখন সে কি বলে রাইটারকে, তখন সে রিপ্লাই দেয়, মাই মাদার ডিড নট ব্রিং দেম ডাউন ফ্রম দ্য সেলফ, তখন সে বলে যে আমার মা সেলফ থেকে আমাকে চপ্পল নামিয়ে দেননি, তাই আমি পরিধান করিনি, অর্থাৎ আমার চপ্পল সেলফে রয়েছে, আমার মা নামিয়ে দেন নাই, তাই আমি কালি পেয়ে চলে এসেছি। ইভেন ইফ শি ডিড হি উইল থ্রো দেম অফ, অ্যাডস অ্যানাদার ওয়ান হু ইজ ওয়ারিং শুজ দ্যাট ডু নট ম্যাচ, তখন ওদের মধ্যে আরেকটি ছেলে যার পায়ে শু তো রয়েছে, কিন্তু দু পায়ে দুই ধরনের শু রয়েছে, এক পায়ে এক ধরনের শু এবং অপর পায়ে আরেক ধরনের শু, এবং দুই পায়ের শু কী হয়, ম্যাচ করছে না। তো ওই ছেলেটি তখন কি বলল যে ইভেন ইফ শি ডিড হি উইল থ্রো দেম অফ, যদি ওর মা ওকে চপ্পল নামিয়ে দেন সেলফ থেকে, তবুও সে কী করবে, চপ্পল পরিধান করবে না। ওই কথাটি কে বললো রাইটারকে, আরেকটি ছেলে যার পায়ে কী হয়েছে, শু তো রয়েছে কিন্তু দু প্রকারের শু দুই পায়ে রয়েছে। হোয়েন আই কমেন্ট অন ইট হি শাফলস হিজ ফিট অ্যান্ড সেইস নাথিং, যখন আমি ওকে এই ব্যাপারে কমেন্ট করলাম, মন্তব্য করলাম যে তোমার পায়ে এরকম কেন, দু প্রকারের শু দু পায়ে কেন রয়েছে, তখন সে কী করলো, হি শাফলস হিজ ফিট অ্যান্ড সেইস নাথিং, তখন সে ওর পাগুলা কী করলো, শাফল করলো, মানে নাড়াচাড়া করলো, এবং সেইস নাথিং, কিছুই বললো না। আই ওয়ান্ট শুজ সেইস এ থার্ড বয় হু হ্যাজ নেভার ওন্ড এ পেয়ার অফ শুজ অল হিজ লাইফ, তখন এর মধ্যে থেকে তৃতীয় বইটি বলল কি, আই ওয়ান্ট শুজ, আমার শু লাগে, আমার জুতো লাগে। কেন লাগে, সে কেন এই কথা বলল, সে ওর জীবনে কোনো দিন এক জোড়া জুতোর মালিক হতে পারেনি, অর্থাৎ ওর জীবনে কোনো দিন এক জোড়া জুতো ওর ভাগ্যে জুটেনি, তাই সে কি বলল, তৃতীয় ছেলেটি বলল যে আই ওয়ান্ট শুজ, আমার জুতো লাগে, আমার শু লাগে। আমার শু কেন লাগে, সে বলল, কেন বলল এই কথা যে ওর শু লাগে, কারণ ওর জীবনে সে কোনো দিন শু পরিধান করেনি। হি হ্যাজ নেভার ওন্ড এ পেয়ার অল হিজ লাইফ, ওর জীবনে কোনো দিন এক জোড়া জুতোর মালিক সে হতে পারেনি। তো তাই কি বললো সে, যে ওর শু লাগে, হি ওয়ান্টস শুজ। ট্রাভেলিং অ্যাক্রস দ্য কান্ট্রি আই হ্যাভ সিন চিলড্রেন ওয়াকিং বেয়ারফুট, তো রাইটার বলছেন যে আমি সম্পূর্ণ ভারতবর্ষে ঘুরিয়েছি এবং আমি অনেক ছেলেমেয়েদের দেখেছি যে তারা খালি পায়ে হাঁটাহাঁটি করে, ইন সিটিজ, শহরে, অন ভিলেজ রোডস, গ্রামেগঞ্জের রাস্তায়, গ্রামের রাস্তায় ছেলেমেয়েরা কী করে খালি পায়ে হাঁটে। অর্থাৎ রাইটার কী বলছেন এখানে, তিনি সম্পূর্ণ ভারতবর্ষে ঘুরিয়েছেন এবং ভারতবর্ষের যত জায়গায় তিনি গিয়েছেন, যত শহরে তিনি গিয়েছেন, দেখেছেন যে ছেলেমেয়েরা কী করে খালি পায়ে হাঁটে, উলঙ্গ পায়ে হাঁটে, সেটি সিটিতে হোক, ভিলেজে হোক, যেখানেই হোক, তিনি ছেলেমেয়েদের দেখেছেন যে খালি পায়ে হাঁটতে। ইট ইজ নট ল্যাক অফ মানি বাট এ ট্রেডিশন টু স্টে বেয়ারফুট ইজ ওয়ান এক্সপ্লেনেশন। তো ইট ইজ নট এ ল্যাক অফ মানি, তো এটা টাকার অভাব নয়, বাট এ ট্রেডিশন টু স্টে বেয়ারফুট, তো এটি একটি পরম্পরা। কিসের পরম্পরা, খালি পায়ে থাকার পরম্পরা, ইজ ওয়ান এক্সপ্লেনেশন, এর একটি এক্সপ্লেনেশন হলো এই যে ওই ছেলেমেয়েরা কেন খালি পায়ে থাকে, তার কারণ হলো ওদের টাকার অভাব নেই, ওদের ট্রেডিশন বা পরম্পরা, যে পরম্পরা ওদের কী করে খালি পায়ে থাকতে বাধ্য করে। তো এটি একটি এক্সপ্লেনেশন, যে এক্সপ্লেনেশনটি কে দেয়, ওই মানুষরা দে, কাকে দে, রাইটারকে দে। তো রাইটার এখানে কী বলছেন যে এই এক্সপ্লেনেশনটি ভুল, এটি একদম অহেতুক এক্সপ্লেনেশন। এই এক্সপ্লেনেশন কেন দেওয়া হয়, এই এক্সপ্লেনেশন দেওয়া হয় যে ওদের যে দরিদ্রতা সেটিকে লুকিয়ে রাখার জন্য বলা হয় যে ওদের ট্রেডিশন খালি পেয়ে থাকা, কিন্তু ওটা সম্পূর্ণভাবে ডাহা মিথ্যা কথা। ওরা কোনো ট্রেডিশনের জন্য, ওদের কোনো পরম্পরার জন্য ওরা খালি পেয়ে থাকে না, ওরা অ্যাফোর্ড করতে পারে না, ওদের সামর্থ্য নেই শু লাগানোর বা চপ্পল পরিধান করা, তাই ওরা পরিধান করে না, ওদের মধ্যে কোনো পরম্পরা নেই, যে খালি পায়ে থাকার কোনো পরম্পরা নেই। তো মানুষ বলে যে ওরা শু পরিধান করে না, কারণ কি, ওদের
পরম্পরা তাই, ওদের টাকার অভাব নাই কিন্তু পরম্পরাগত দিকে শু পরিধান করে না। এগুলা এই কথাগুলো মানুষ বলে কিন্তু রাইটার এটা মানতে নারাজ। তিনি বলছেন যে এটি সম্পূর্ণ ভুল, ওরা শু পরিধান করে না। কেন পরিধান করে না? আই ওয়ান্ডার ইফ দিস ইজ অনলি অ্যান এক্সকিউজ টু এক্সপ্লেইন এওয়ে এ পারপিচুয়াল স্টেট অফ পভার্টি। তো রাইটার বলছেন যে এটি আর কিছু নয়, এটি একটি এক্সকিউজ টু এক্সপ্লেন বর্ণনা করার এওয়ে এ পারপিচুয়াল স্টেট অফ পভার্টি। তো ওদের যে চিরন্তন যে দরিদ্রতা, পারপিচুয়াল মানে চিরন্তন যে দরিদ্রতা, আজীবন যে দরিদ্রতা, সেই দরিদ্রতাকে লুকিয়ে রাখার জন্য ওরা কি বলে যে ওরা এক্সকিউজ দেখায় যে ওদের পরম্পরা রয়েছে খালি পেয়ে থাকার। তো এটা বলছেন যে এটি আর কিছু নয়, এটি হলো ওরা মিথ্যা বলে ওদের পরম্পরা রয়েছে, ওদের টাকার অভাব নেই কিন্তু পরম্পরা তাই তারা সুপরিধান করে না। তো এটি একটি মিথ্যা কথা, সম্পূর্ণ ভারতবর্ষে এরকম কোনো পরম্পরা নেই খালি পেয়ে থাকার। মানুষরা এরকম বলে ওদের দরিদ্রতা লুকানোর জন্য। রাইটার এই কথাই বলছেন এখানে। আই রিমেম্বার এ স্টোরি এ ম্যান ফ্রম উদিপি ওয়ান্স টোল্ড মি। তখন রাইটার কি বলেন? রাইটার বলেন যে আমার একটি গল্পের কথা মনে হলো, যে গল্পটি আমাকে একজন মানুষ, উদিপিতে থাকে একজন মানুষ, সে আমাকে বলেছিল একবার। অ্যাজ এ ইয়ং বয় হি উড গো টু স্কুল পাস্ট অ্যান ওল্ড টেম্পল। অ্যাজ এ ইয়ং বয়, যখন সে বালক ছিল, হি উড গো টু স্কুল, সে স্কুলে যেত, পাস্ট অ্যান ওল্ড টেম্পল, একটি পুরাতন মন্দিরের পাশে ওর স্কুলটি ছিল। অর্থাৎ ওই মন্দির পেরিয়ে সে কোথায় যেত? ওই স্কুলে যেত। হোয়ার হিজ ফাদার ওয়াজ এ প্রিস্ট, এবং ওই মন্দিরের প্রিস্ট পুরোহিত কে ছিলেন? ওই উদিপিতে উদিপিতে থাকা মানুষটির বাবা ছিলেন ওই মন্দিরের পুরোহিত। হি উড স্টপ ব্রিফলি এট দ্য টেম্পল অ্যান্ড প্রে ফর এ পেয়ার অফ শুজ। তখন সে কী করতো? ওই ছোট্ট বালকটি ওই স্কুলে যাওয়ার সময় যে মন্দির পেত, ওই মন্দিরে প্রতিদিন রোজ সে কী করতো? ওই মন্দিরে প্রবেশ করতো এবং মন্দিরে প্রবেশ করে যেতে আসতে, স্কুলে যেতে আসতে সে মন্দিরে প্রবেশ করতো এবং প্রবেশ করে কী প্রার্থনা করতো? যে ভগবান আমাকে এক জোড়া জুতা প্রদান করুন, আমাকে এক জোড়া জুতা উপহার দিন। তো এইরকম প্রার্থনা সে কী করতো? ওই ছেলেটি প্রতিদিন স্কুলে যেতে ওই মন্দিরে ঢুকে প্রার্থনা করতো ভগবানের কাছে, যে ঈশ্বরের কাছে, যে ওর জন্য এক জোড়া জুতো হয়ে যায়। 30 years later I visited his town. এর 30 বছর পর রাইটার বলছেন আমি ওই মানুষটির ওই টাউনে ভিজিট করি, যাই, এবং ওর ওই টেম্পলেও যাই, মন্দিরেও যাই, হুইচ ওয়াজ নাও ড্রাউন্ড ইন অ্যান এয়ার অফ ডিজলেশন। তো বর্তমানে সেই মন্দিরটিতে কোনো মানুষ থাকেন না, এই মন্দিরটি এখন একবারে ডেজলেশন, মানে সম্পূর্ণ নির্জন। ইন দ্য ব্যাকইয়ার্ড, ওই মন্দিরের ব্যাকইয়ার্ডে পেছনে, হোয়ার লিভড দ্য নিউ প্রিস্ট, সেখানে একজন নতুন পুরোহিত থাকেন। দেয়ার ওয়ার রেড অ্যান্ড হোয়াইট প্লাস্টিক চেয়ার্স, এবং সেখানে রেড, লাল এবং হোয়াইট, সাদা কালারের প্লাস্টিকের চেয়ার রয়েছে। এ ইয়ং বয় ড্রেসড ইন এ গ্রে ইউনিফর্ম, মানে বালক ছেলে, সে কী করে? ওর গায়ে রয়েছে কি? গ্রে কালারের, ধূসর কালারের ইউনিফর্ম রয়েছে, পোশাক রয়েছে। ওয়ারিং সক্স অ্যান্ড শুজ, এবং ওর পায়ে কী রয়েছে? সক্স মানে মোজা এবং জুতো রয়েছে। অ্যারাইভড পান্টিং অ্যান্ড থ্রিউ হিজ স্কুল ব্যাগ অন এ ফোল্ডিং বেড, এবং সে স্কুল থেকে আসে খুবই হাঁফিয়ে আসে, এবং এসে কী করে? ওর স্কুল ব্যাগ এবং ওর বাইরে যে ফোল্ডিং যে বেড রয়েছে, সেই বেডের উপর সে কী করে? স্কুল ব্যাগ ডিল দিয়ে ছুঁড়ে ফেলে। লুকিং এট দ্য বয় আই রিমেম্বার্ড দ্য প্রেয়ার অ্যানাদার বয় হ্যাড মেড টু দ্য গডেস হোয়েন হি হ্যাড ফাইনালি গট এ পেয়ার অফ শুজ, লেট মি নেভার লুজ দেম। তো এই ছেলেটির দিকে তাকিয়ে রাইটার ওনার আগের যে 30 বছর আগের বালকটির কথা মনে পড়ে যায়। তো সে যখন ওর একটি শু পেয়ে যায়, তখন সে ভগবানের কাছে প্রার্থনা করে যে আমার জুতা জোড়া যেন কোনো দিন হারিয়ে না যায়। লেট মি নেভার লুজ দেম, অর্থাৎ আমার জুতা জোড়া যেন কখনো আপনি হারিয়ে না নেন বা ছিনিয়ে না নেন। দ্য গডেস হ্যাড গ্রান্টেড ইস প্রেয়ার। তো ওই দেবী, যেখানে মন্দিরে যে গডেস রয়েছেন, দেবী রয়েছেন, তিনি কী করেন? ওই ছেলেটির প্রার্থনা কী করেন? মঞ্জুর করেন, গ্রান্ট করে দেন। ইয়ং বয়েজ লাইক দ্য সান অফ দ্য প্রিস্ট নাও ওয়ার শুজ। তো বালক ছেলেরা ওই পৃষ্ঠের ছেলের মতন যে ছেলেরা রয়েছে, ওরা এখন কী করে? জুতো পরিধান করতে পারে। বাট মেনি আদার্স লাইক দ্য রেক পিকার্স ইন মাই নেইবারহুড রিমেইন শুলেস। কিন্তু অনেক রেক পিকার্স ছেলেরা রয়েছে বা মেয়েরা রয়েছে, যারা এখনও কী আছে? শুলেস আছে, এখনও ওদের এক জোড়া জুতো নেই। কিন্তু রাইটার বলছেন যে ওনার আশেপাশে, ওনার নাইবার প্রতিবেশীতে যে রেক পিকার্সগুলো রয়েছে, ওদের কিন্তু এখনও জুতো শু মঞ্জুর হয়নি, ওরা এখনও খালি পায়ে ঘোরাফেরা করে, এখনই খালি পায়ে ওরা স্ট্রিটে, গলিতে গলিতে রাস্তায় ঘুরে বেড়ায়, ওদের এখনও শু মঞ্জুর হয়নি। তো এই কথাই রাইটার এখানে বলছেন।
মাই অ্যাকোয়েন্টেন্স উইথ দ্য বেয়ারফুট রেকপিকার্স লিডস মি টু সীমাপুরী। আমার ওই যে পরিচিত, ওই পরিচিতিটা কী করে ওই রেকপিকার্সদের যে বাড়ি বা যেখানে গড় রয়েছে সীমাপুরী সেখানে নিয়ে যায়। ওই যে বেয়ারফুট উলঙ্গ পায়ের যে রেকপিকার্সগুলো রয়েছে ওদের যে এই ওদের সঙ্গে যে আমার পরিচিত হয়ে যায়, সেই পরিচিতিটা কী করে আমাকে নিয়ে যায় কোথায়, সীমাপুরীতে। এ প্লেস অন দ্য পেরিফেরি অফ দিল্লি। এই সীমাপুরী কোথায় অবস্থিত? দিল্লির এর পেরিফেরিতে অবস্থিত, অর্থাৎ দিল্লি এর পাশে অবস্থিত। পেরিফেরি মানে পাশে, দিল্লি এর পাশে অবস্থিত। যদিও ইয়েট মাইলস অ্যাওয়ে ফ্রম ইট, যদিও অনেক মাইলস, দিল্লি থেকে অনেক মাইল দূরে মেটাফরিক্যালি। দোজ হু লিভ দেয়ার আর স্কোয়েটার্স। তো যারা যারা সীমাপুরীতে বসবাস করে ওরা কি স্কোয়েটার্স। স্কোয়েটার্স মানে কি? যারা বেআইনিভাবে অপরের জায়গা দখল করে থাকে। অর্থাৎ সীমাপুরী যারা মানুষ সবাই এসেছে কোথা থেকে? বাংলাদেশের ঢাকা থেকে। তো ওরা সীমাপুরীতে এসে ওদের বাসা তৈরি করেছে, অর্থাৎ ওদের কুঁড়েঘর তৈরি করেছে, ওরা সেখানে সীমাপুরীতে থাকে। তো এই যে সীমাপুরীর যে জায়গাগুলো রয়েছে, ল্যান্ডগুলো রয়েছে, ওই ল্যান্ডগুলোর মালিক কিন্তু ওরা নয়, ওই সাহেবরা রেকপিকার্স নয়। তো ওদের জন্য এই জন্য বলা হচ্ছে স্কোয়েটার, ওরা ওপরের জায়গাতে এসে বসেছে, তো তার জন্য ওদের স্কোয়েটার বলা হচ্ছে। হু কেম ফ্রম বাংলাদেশ ব্যাক ইন 1971। তো এবং ওরা কোথা থেকে এসেছে? বাংলাদেশ থেকে এসেছে। কবে এসেছে? 1971-এ, 1971 এসেছে। সাহেবস ফ্যামিলি ইজ অ্যামং দেম, এবং সাহেবেরও ফ্যামিলি ওই রেকপিকার্সের মধ্যে একদম একটি ফ্যামিলি। সীমাপুরী ওয়াজ দেন এ উইল্ডারনেস। তো তখন সীমাপুরী কী ছিল? খুবই উইল্ডারনেস ছিল, খুবই অভয়ারণ্য ছিল। ইট স্টিল ইজ, যদিও এখনও উইল্ডারনেস রয়েছে, বাট ইট ইজ নো লঙ্গার এমটি, কিন্তু এখন আর এটি এমটি নেই, সম্পূর্ণ চতুর্দিকে জঙ্গল নেই সীমাপুরীতে। এখন এটি সম্পূর্ণ মানুষে ভরে গিয়েছে। এখানে অনেক কুঁড়েঘর তৈরি করা হয়েছে, অনেক মানুষ এখানে থাকে। ইনস্ট্রাকচার্স অফ মাড, এখানে এখন কী তৈরি করা হয়েছে? অনেক ঘর তৈরি করা হয়েছে। কী দিয়ে তৈরি করা হয়েছে? মাড মানে কাদা দিয়ে, অর্থাৎ মাটি দিয়ে যে মানে ঘর তৈরি করা হয় তাকে কী বলে? মাড হাউস। তো মাড হাউস মানে অনেক মাড হাউস রয়েছে উইথ রুফস অফ টিন অ্যান্ড টারপলিন। এবং ওই মাড হাউসগুলার, মাটির ঘরগুলার রুফ কী দিয়ে তৈরি? টিন দিয়ে, টিনের রুফ এবং টারপলিন। এবং কিছু কিছু মাড হাউসে টারপলিন অর্থাৎ তিরপালেরও ছাদ রয়েছে, অর্থাৎ ওয়ালগুলা মাটি দিয়ে, এবং ওই ওয়ালের ছাদগুলা, বাড়ির যে ঘরের ছাদগুলা, সেগুলো কিছু কিছু করে টিন দিয়ে, আবার কিছু কিছু করে তিরপাল দিয়েও বানানো হয় সীমাপুরীতে। ডেভয়েড অফ সুয়েজ, তো সেখানে কোনো ধরনের সুয়েজ নাই, আবর্জনা নিষ্কাশনের পথ নাই। ড্রেনেজ, জল নিষ্কাশনের কোনো পথ নেই, ভালো ব্যবস্থা নেই। ও রানিং ওয়াটার, এবং পানীয় জলেরও কোনো ব্যবস্থা নেই, সুবন্দোবস্ত নেই। লিভ 10,000 রেকপিকার্স, এবং এই সীমাপুরীতে 10,000 রেকপিকার্স থাকে, বসবাস করে। দে হ্যাভ লিভড হিয়ার ফর মোর দেন 30 ইয়ার্স উইদাউট অ্যান আইডেন্টিটি। তো এই রেকপিকার্সরা প্রায় 30 বছর থেকে এই সীমাপুরীতে বসবাস করছে কোনো ধরনের আইডেন্টিটি, পরিচিতি ছাড়া। ওদের কোনো পরিচিতি নেই। উইদাউট পারমিটস, কোনো পারমিশন ছাড়া, অর্থাৎ 30 বছর থেকে ওরা এখানে থাকছে, দিন যাপন করছে কোনো ধরনের পরিচিতি ছাড়া, কোনো ধরনের পারমিশন ছাড়া, সরকারের কোনো ধরনের পারমিশন ছাড়া। বাট উইথ রেশন কার্ডস দ্যাট গেট দেয়ার নেমস অন ভোটার্স লিস্টস অ্যান্ড এনাবল দেম টু বাই গ্রেন। কিন্তু ওদের রেশন কার্ড আছে, এবং যার জন্য ওরা কী করে? এই রেশন কার্ডের মাধ্যমে ওরা বুট প্রদান করে এবং সরকার থেকে কিছু গ্রেন পায়, অর্থাৎ রিলিফ পায়, খাবার দাবার পায় সরকারের কাছ থেকে কিছু। ফুড ইজ মোর ইম্পর্ট্যান্ট ফর সার্ভাইভাল দেন অ্যান আইডেন্টিটি। তো ওদের কাছে ফুড হলো মোর ইম্পর্ট্যান্ট, আহার হলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, আইডেন্টিটি থেকেও বেশি ইম্পর্ট্যান্ট। ওদের কাছে পরিচিতি মেইন নয়, ওদের কাছে আইডেন্টিটি কোনো কিছুই নয়, নাথিং ওদের কাছে। ওদের কাছে মেইন যে দরকারি যে বস্তু সেটি হলো ওদের কাছে খাবার, অর্থাৎ ফুড ওদের কাছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট? কারণ ওদের যদি ফুড না থাকে তারা সার্ভাইভ করতে পারবে না, বাঁচতে পারবে না। তো ওরা বলছে যে ওদের কাছে ফুড ইম্পর্ট্যান্ট বেশি, আইডেন্টিটি ওদের কাছে ম্যাটারই নয়। ইফ এট দি এন্ড অফ দ্য ডে উই ক্যান ফিড আওয়ার ফ্যামিলিজ অ্যান্ড গো টু বেড উইদাউট অ্যান একিং স্টমাক, উই উড রেদার লিভ হিয়ার দেন ইন দ্য ফিল্ডস that gave us no grain, say a group of women in tattered sarees. When I asked them why they left their beautiful land of green fields and rivers. তো আনিস জাং যখন ওই সীমাপুরীতে কয়েকজন মহিলা যারা খুবই ছেঁড়া শাড়ি পরে রয়েছে, নোংরা শাড়ি পরে রয়েছে, ওইরকম কিছু মহিলাদের আনিস জাং সীমাপুরীতে গিয়ে প্রশ্ন করলেন যে আপনারা ঢাকার এই এত সুন্দর গ্রিনারি, এত সুন্দর গ্রিন ফিল্ড এবং রিভার, নদী ছেড়ে কেন চলে আসলেন আমাদের এই সীমাপুরীতে, দিল্লিতে? তখন সেই মহিলারা কি বলে?
ওই মহিলারা বলে যে ইফ এট দ্য এন্ড অফ দ্য ডে উই ক্যান ফিড আওয়ার ফ্যামিলিজ, যদি দিনের শেষে আমরা যদি আমাদের ফ্যামিলিকে পেট ভরে খাওয়াতে পারি, অ্যান্ড গো টু বেড উইথাউট অ্যান একিং স্টোমাক, অর্থাৎ দিনের শেষে যদি আমরা আমাদের ফ্যামিলির সবাইকে আহার করাতে পারি এবং পরিপূর্ণ পেটে যদি আমরা সবাই ঘুমাতে যেতে পারি, উই উড রেদার লিভ হিয়ার দেন ইন দ্য ফিল্ডস, আমরা এখানে থাকবো, এই ফিল্ড থেকেও তবুও আমরা এখানে থাকবো। কেন কি? দ্যাট গেভ আস নো গ্রিন, সেই টাকার যে ফিল্ডগুলো রয়েছে সেই ফিল্ডগুলো কী করে আমাদের কোনো ধরনের খাবার দাবার দেয় না, অর্থাৎ ঢাকার যে ফিল্ডগুলো রয়েছে, অর্থাৎ আগে ওরা যেখানে থাকতো সেখানে ওদের পর্যাপ্ত পরিমাণে খাবার দাবার মিলতো না, অর্থাৎ শুধু গ্রিন ফিল্ড হলে কী হবে, সেখানে কোনো ধরনের গ্রিন ছিল না। তো যদি ওদের খাবার দাবার না থাকে তারা সার্ভাইভ করতে পারবে না। তাই তারা কি বলছে যে যদি ওরা দিনের শেষে ওদের ফ্যামিলিকে পরিপূর্ণ পেট করে খাওয়াতে পারে, অর্থাৎ পেট ভরে যদি খাবার দাবার দিতে পারে এবং উইদাউট স্টোমাক পেন যদি তারা ঘুমোতে যেতে পারে, তাহলে ওদের কাছে আর কিছু প্রয়োজন নেই, আইডেন্টিটি তো কোনো দরকারই নেই ওদের কাছে। তো এরকম বলছে এখানে সীমাপুরী মহিলারা। এবং ওরা কেন এসেছে এই সীমাপুরীতে? ওরা ঢাকার যে গ্রিন ফিল্ড সেখানে খানিদানি নেই, গ্রেইন নেই, তার জন্য সেখান ছেড়ে এই সীমাপুরীতে চলে এসেছে। Wherever they find food, they pitch their tents and become transit homes. যেখানেই ওরা খানি পায়, অর্থাৎ যেখানেই ওরা খাবার পায়, they pitch their tents, সেখানেই তারা কী করে ওদের তাঁবু টাঙ্গিয়ে নেয়, and that become transit homes, এবং সেই তাঁবুটি ওদের অস্থায়ী টেম্পোরারি ঘর হয়ে যায়। অর্থাৎ ওদের কাছে কোনো পার্মানেন্ট কিছু নেই, ওদের কাছে আইডেন্টিটি বলতে কিছু নেই। ওরা যেখানে খাবার পায় সেখানে ওরা কী করে ওদের ঘর বানিয়ে নেয়, টেম্পোরারি ঘর বানিয়ে নেয়, এবং সেখানে কী করে তারা ওই টেম্পোরারি ঘরে থাকে এবং সেখান থেকে খাবার সংগ্রহ করে খায়। ওদের কাছে পার্মানেন্ট আইডেন্টিটি বলতে কিছু নেই। চিলড্রেন গ্রো আপ ইন দেম, এবং এই ওদের মধ্যেই এর মাঝেই চিলড্রেনরা কী হয়, বড় হয়, বিকামিং পার্টনার্স ইন সার্ভাইভাল, এবং ওদের সঙ্গী হয় এই বেঁচে থাকা লড়াইয়ের মধ্যে। অ্যান্ড সার্ভাইভাল ইন সীমাপুরি মিনস রেক পিকিং, এবং সীমাপুরিতে সার্ভাইভাল মানে বেঁচে থাকা মানে কি, রেক পিকিং করা, অর্থাৎ খুঁজানো, আবর্জনা থেকে প্রয়োজনীয় জিনিসগুলো খোঁজানোই হলো সীমাপুরিতে বেঁচে থাকার একমাত্র উপায়। থ্রু দ্য ইয়ার্স, সম্পূর্ণ বৎসর জুড়ে, ইট হ্যাজ অ্যাকোয়ার্ড দ্য প্রপোর্শনস অফ এ ফাইন আর্ট, তো এই রেক পিকিংটি কী হয়েছে, একটি ফাইন আর্ট হয়ে গেছে, একটি কলা হয়ে গেছে। গার্বেজ টু দেম ইজ গোল্ড, গার্বেজ ওদের কাছে বর্তমানে কী হয়েছে, সোনা হয়ে গেছে, অর্থাৎ আবর্জনা, গার্বেজ মানে আবর্জনা, এই সীমাপুরি মানুষের কাছে স্বর্ণের মতো। যদি আবর্জনা থাকে তাহলে তারা কী করবে, তাহলে ওদের খাবার মিলবে আবর্জনার মধ্যে, ওদের পরিধানের বস্ত্র মিলবে, ওদের মাথার উপরে ছাদ মিলবে এই আবর্জনার মধ্যে। তো আবর্জনা ওদের কাছে কি, আবর্জনা ওদের কাছে স্বর্ণ মানে গোল্ড, এই সীমাপুরীর মানুষের জন্য। ইট ইজ দেয়ার ডেইলি ব্রেড, এই আবর্জনাটি হলো ওদের ডেইলি ব্রেড, প্রতিদিনের খাবার, প্রতিদিনের রুটি। এ রুফ ওভার দেয়ার হেডস, এই আবর্জনা হলো ওদের মাথার উপরে ছাদ। ইভেন ইফ ইট ইজ এ লিকিং রুফ, যদিও এই রুফটি ছিদ্রযুক্ত, তবুও ওদের মাথায় এই আবর্জনাই হলো ওদের কাছে ছাদ, মানে যদি আবর্জনা থাকে তাহলে ওরা কী করবে, ওদের মাথার উপর ছাদ দিতে পারবে। বাট ফর এ চাইল্ড ইট ইজ ইভেন মোর, কিন্তু একটি বাচ্চার জন্য এই গার্বেজটি এর চেয়েও বেশি অনেক মাইনে রাখে। অর্থাৎ বয়স্ক লোকের জন্য এই গার্বেজগুলো যেরকম মানে রাখে সেরকম মানে কিন্তু বাচ্চাদের জন্য রাখে না, বাচ্চাদের কাছে এই গার্বেজ এগুলো চেয়ে আরও অনেক বেশি কিছু। তো গার্বেজ সীমাপুরি মানুষের জন্য কি, গার্বেজ সীমাপুরি মানুষের জন্য হলো গোল্ড মানে স্বর্ণ। এই গার্বেজ থাকলে তারা কি করবে, গার্বেজ হলে ওদের মাথার উপর ছাদ থাকবে, এই গার্বেজ হলে ওদের ডেইলি ব্রেড মিলবে, রুটি মিলবে। তো এই কথাই এখানে মহিলারা বলছেন, কাকে বলছেন, এই রাইটারকে বলছেন। এবং বাচ্চাদের জন্য এই সীমাপুরীর গার্বেজ কি, সীমাপুরি বাচ্চাদের জন্য এই গার্বেজটা কি, ওদের কাছে গার্বেজ হলো কি এই সবগুলোর চেয়েও বেশি। I sometimes find a rupee, even a 10 rupee note, সাহেব says, his eyes lighting up. তো সাহেব কি বলছে, কখনো কখনো আমি 1 টাকার এ রুপিও পাই, মানে 1 টাকাও পাই, ইভেন এ 10 রুপিও নোট, এবং কখনো কখনো আমি 10 টাকারও নোট পেয়ে যাই। এবং এই কথা বলে সাহেবের চোখ ঝলমল করে উঠল। তো অর্থাৎ প্রাপ্তবয়স্ক লোকের জন্য গার্বেজ যেটি মিনিং রাখে সেই মিনিংটি কিন্তু বাচ্চাদের মধ্যে নেই। অর্থাৎ প্রাপ্তবয়স্ক মানুষের জন্য গার্বেজ হলো প্রতিদিনের খাবার, তারপর ওদের মাথার উপর ছাদ,
এইগুলো হলো প্রাপ্তবয়স্ক মানুষের জন্য গার্বেজ। আর বাচ্চাদের জন্য গার্বেজ হলো আলাদা, তার চেয়েও বেশি। অর্থাৎ বাচ্চাদের জন্য গার্বেজ হলো একটি ওয়ান্ডার, একটি বিস্ময় জিনিস, যেখানে গেলে ওরা কখনো টাকাও পেয়ে যায়, 1 টাকার নোট পায়, কখনো 10 টাকার নোট পায়। তাই বাচ্চাদের জন্য এটি একটি খুবই অবাক করার মতন বিষয়। When you can find a silver coin in a heap of garbage, যখন তুমি একটি রূপোর মুদ্রা এই আবর্জনা স্তূপের মধ্যে পাবে, ইউ ডোন্ট স্টপ স্কাউজিং, তুমি কখনোই আর স্কাউজিং মানে খুঁজানো বন্ধ করবে না। ফর দেয়ার ইজ হোপ অফ ফাইন্ডিং মোর, এই আশায় যে তুমি আরও বেশি পেতে পারো। অর্থাৎ যখন তুমি একটি রূপোর মুদ্রা পাবে এই গার্বেজের স্তূপের মধ্যে, তখন তুমি কি করবে, এই গার্বেজের মধ্যে আরও পাওয়ার আশায় তুমি খুঁজানো বন্ধ করবে না বা স্কাউজিং বন্ধ করবে না। ইট সিমস দ্যাট ফর চিলড্রেন গার্বেজ হ্যাজ এ মিনিং ডিফারেন্ট ফ্রম হোয়াট ইট মিনস টু দেয়ার প্যারেন্টস। তো এটা কি বোঝায়? এটা বোঝায় যে গার্বেজ হ্যাজ এ মিনিং ডিফারেন্ট ফ্রম হোয়াট ইট মিনস টু দেয়ার প্যারেন্টস। গার্বেজ বাচ্চাদের জন্য একটি মিনিং রাখে যেটি ওদের প্যারেন্টসদের জন্য রাখে না। অর্থাৎ প্যারেন্টসদের জন্য যেরকম মিনিং রাখে গার্বেজ, সেরকম কিন্তু বাচ্চাদের জন্য রাখে না। বাচ্চাদের কাছে গার্বেজ মানে আলাদা একটি বিষয়, আলাদা একটি জিনিস। ফর দ্য চিলড্রেন ইট ইজ র্যাপড ইন ওয়ান্ডার। তো বাচ্চাদের জন্য গার্বেজ মানে কি, একটি ওয়ান্ডার বা একটি বিস্ময় জিনিস, যেটি কী করে রয়েছে, প্যাকেটিং করে রয়েছে। র্যাপড মানে মানে প্যাকেটিং করে রাখা, একটি ওয়ান্ডার, একটি বিস্ময়। ফর দি এল্ডার্স ইট ইজ এ মিনস অফ সার্ভাইভেল। এবং বয়স্ক বা প্রাপ্তবয়স্ক মানুষের জন্য গার্বেজ মানে কি, ইট মিনস এ ওয়ে অফ সার্ভাইভেল, মানে বেঁচে থাকার একটি পথ বা বেঁচে থাকার একটি উপায় প্রাপ্তবয়স্কদের জন্য গার্বেজ। আর বাচ্চাদের জন্য কি, র্যাপড ইন ওয়ান্ডার, মানে কোনো একটি মুচড় দিয়ে রাখা কোনো একটি বিস্ময়ের জিনিস এই গার্বেজ বাচ্চাদের জন্য। ওয়ান উইন্টার মর্নিং, কোনো একদিন শীতের সকালবেলা, আই সি সাহেব, আমি সাহেবকে দেখলাম, স্ট্যান্ডিং, দাঁড়িয়ে রয়েছে, বাই দ্য ফেন্সড গেট, একটি বেড়া দেওয়া গেটের সম্মুখে, অফ দি নেইবারহুড ক্লাব, ওই যে নেইবারহুড প্রতিবেশীতে যে ক্লাবটি রয়েছে সেই ক্লাবে, ওয়াচিং টু ইয়ং ম্যান, এবং কি দেখছিল সে, দেখছিল যে দুজন যুবক ছেলে কী করছে, ড্রেসড ইন হোয়াইট, সাদা ড্রেস পরিধান করে রয়েছে, প্লেয়িং টেনিস, এবং কী করছে, টেনিস খেলাচ্ছে। তো আনিস জাং এখানে বলছেন যে আমি একদিন কী করি, শীতের দিন সকালবেলা সাহেবকে দেখলাম যে আমার বাড়ির পাশে দেখলাম যে একটি ক্লাব রয়েছে, সেই ক্লাবের বাইরে দাঁড়িয়ে, গেটের বাইরে দাঁড়িয়ে, বেড়া দেওয়া গেটের বাইরে দাঁড়িয়ে সাহেব কী করছে, দুটি ছেলেকে দেখছে, এবং ওই দুটি ছেলে কী পরিধান করে রয়েছে, সাদা ড্রেস পরিধান করে রয়েছে, এবং ওরা কী করছে, টেনিস খেলছে ওই ফিল্ডে। আই লাইক দ্য গেম, হি হামস, কন্টেন্ট টু ওয়াচ ইট স্ট্যান্ডিং বিহাইন্ড দ্য ফেন্স। তখন সাহেব রাইটারকে বলল, আমি এই গেমটি খুবই ভালোবাসি, আই লাইক দ্য গেম, আমি এই গেমটি খুবই ভালোবাসি। হি হামস, সে এই গম্ভীর সুরে বলল এই কথাটি। কন্টেন্ট টু ওয়াচ ইট স্ট্যান্ডিং বিহাইন্ড দ্য ফেন্স, এবং সে এই ফেন্সের বাইরে থেকে এই খেলাটি দেখে সে খুবই কী হলো, কন্টেন্ট হলো, সন্তুষ্ট হচ্ছে দেখে। অর্থাৎ ফেন্সের বাইরে থেকেও সে কী হচ্ছে, এই খেলাটি দেখে খুবই সন্তুষ্টি হচ্ছে, ওর মধ্যে কন্টেন্ট হচ্ছে ও। আই গো ইনসাইড হোয়েন নো ওয়ান ইজ অ্যারাউন্ড, হি অ্যাডমিটস, দ্য গেট কিপার লেটস মি ইউজ দ্য সুইং। এবং সাহেব আরও বলছে, আমি কখনো কখনো এই গেটের ভিতরেও যাই, ভিতরে ফিল্ডে যাই, এবং গিয়ে সেখানে কী করি, ওই সুইং যে দোলনা রয়েছে সেখানে আমি দোলনা চড়ি, দোলনাতে আমি দুল খাই। সেখানে গিয়ে এই যে গেট কিপার রয়েছে তিনি আমাকে কখনো কখনো পারমিট দিয়ে দেন ভিতরে ঢোকার জন্য, এবং আমি সেখানে গিয়ে দৌড়াদৌড়ি করি, এবং ওই যে সুইং দোলনাতে আমি দোলনা চড়ি। সাহেব সেটি বলল। সাহেব টু ইজ ওয়ারিং টেনিস শুজ, সাহেবও ওই দিন টেনিস শু বা টেনিস জুতো পরিধান করে এসেছে, কিন্তু ওই টেনিস জুতোটি ওর পায়ে খুবই স্ট্রেঞ্জ লাগছিল। দ্যাট লুক স্ট্রেঞ্জ ওভার হিজ ডিসকালার্ড শার্টস অ্যান্ড শর্ট। তো কেন ওর পায়ে এই টেনিস শুজ খুবই স্ট্রেঞ্জ লাগছিল, অবাক লাগছিল, অদ্ভুত লাগছিল, কেন লাগছিল? কারণ ওর গায়ে যে ডিসকালার্ড শার্ট রয়েছে, ওর গায়ে যে শার্ট বা ওর গায়ে যে ড্রেসটি রয়েছে সেটি খুবই ডিসকালার্ড, মলিন, এবং যার জন্য ওর পায়ে এরকম টেনিস শু খুবই বেমানান লাগছে সাহেবকে। সামওয়ান গেভ দেম টু মি, হি সেইজ ইন দ্য ম্যানার অফ অ্যান এক্সপ্লেনেশন। তো সাহেব কী বলল এটাকে, যে আমাকে এই জুতো জোড়া, টেনিস শু জোড়া আমাকে কেউ দিয়েছে। সে বর্ণনা সহিত বলল যে এই টেনিস শু জোড়া আমি পেয়েছি, আমাকে দিয়েছে কেউ একজন দিয়েছে আমাকে। দ্য ফ্যাক্ট দ্যাট দে আর ডিসকার্ডেড শুজ অফ সাম রিচ বয়। তো এখানে কেউ দিয়েছে বলতে সাহেব কোনো মানুষের কথা বলছে না, অ্যাকচুয়ালি এই শুজোড়া ওর পায়ে রয়েছে সেগুলো ডিসকার্ডেড, পরিত্যক্ত, কোনো রিচ
ছেলে হয়তো এই জুতো জোড়া পরিধান করে ফেলে দিয়েছে, হয়তো কোনো হোল হয়ে গেছে। হু পারহ্যাপস রিফিউজ টু ওয়্যার দেম বিকজ অফ এ হোল ইন ওয়ান অফ দেম। হয়তো এই জুতো জোড়ার মধ্যে কোনো হোল হয়ে গেছে, ছিদ্র হয়ে গেছে, যার জন্য কোনো রিচ ছেলে, কোনো ধনীর ছেলে কী করেছে, ওই জুতো জোড়া গার্বেজের মধ্যে ফেলে দিয়েছে এবং সেখান থেকে কী করে ওই সুজোড়া তুলে নিয়ে আসে, কুড়ে নিয়ে আসে এবং এসে কী করেছে এই সুজোড়া পরিধান করে রয়েছে। তো অ্যাকচুয়ালি এখানে সাহেবকে কেউ এসে দেয়নি যে তুমি এই জুতো জোড়া নিয়ে নাও সাহেব, এরকম নয়। সে কোনো গার্বেজ থেকে এই জোড়া কালেক্ট করেছে এবং ওই গার্বেজে কোনো ধনী ছেলে হয়তো 2-3 দিন পরিধান করে এই জুতো জোড়া সামান্য ছিদ্র হয়ে গেছে, তাই ফেলে দিয়েছে গার্বেজে এবং সেখান থেকে গার্বেজ থেকে সাহেব কালেক্ট করে নেয়। ফর ওয়ান হু হ্যাজ ওয়াকড বেয়ারফুট ইভেন শুজ উইথ এ হোল ইজ এ ড্রিম কাম ট্রু। একজন মানুষ সে সারা জীবন খালি পেয়ে হেঁটেছে, ওর সারা জীবন একজোড়া জুতো ভাগ্যে জুটেনি। তো এরকম একজন মানুষের যদি একজোড়ো জুতো হয়ে যায়, একজোড়া ছিদ্রযুক্ত যদি জুতো হয়ে যায়, তবুও ওতে কোনো আর বাধা নেই। তবুও ওর মনে হবে যে ওর স্বপ্ন সাকার হয়েছে, বাস্তব হয়েছে, কেননা ওর কোনো দিন জুতো পরিধান করেনি। আর সামান্য ছিদ্র ওর এতে কোনো প্রবলেম হবে না। সে ভাববে যে ওর ড্রিম কাম ট্রু, অর্থাৎ তার স্বপ্ন সে সাকার করে ফেলেছে। তো ঠিক সাহেবেরও সেরকম হয়েছে। ওর পায়ে কোনো দিন শু পরিধান করেনি, সে জীবনে শু কোনো দিন পরিধান করেনি, কোনো দিন শু পায়নি, শু কোনো দিন কেউ ওকে দেয়নি। তো সে কুড়িয়ে কী করেছে, ইলেক পিকিং করে এক জোড়ো জুতো সে কী করেছে, কালেক্ট করেছে। যদিও জুতোটার মধ্যে একটি ছিদ্র রয়েছে, তবু ওর কাছে এটি কোনো মানে ম্যাটারই নয়। কেননা ম্যাটারই নয়, কারণ যে মানুষ কোনো দিন শু পরেনি, ও যদি একটা হোলযুক্ত শুও পরে তাতেও ওর কোনো অসুবিধা হবে না। ওর কাছে লাগবে যে ওর স্বপ্ন বাস্তব হয়ে গেছে। তো রাইটার এখানে বোঝাতে চাচ্ছেন যে যারা শু পরেনি, ওদের ছেঁড়া শুও ওদের কাছে স্বপ্ন পূরণের মতন। বাট দ্য গেম হি ইজ ওয়াচিং সো ইন্টেন্টলি ইজ আউট অফ হিজ রিচ। তো ছেঁড়া হোক আর ভালো হোক, সে তো জুতা পেয়ে গিয়েছে, কিন্তু যে গেম বা যে খেলাটি সে দেখছে খুবই মনোযোগ সহকারে, সেই খেলাটি ওর কিন্তু আউট অফ রিচ, ওর নাগালের বাইরে। কেননা সে যদি চায়ও সেই খেলাটি সে খেলতে পারবে না, কেননা ওর পারমিশন নেই সেই খেলার জন্য। সেই খেলতে হলে ওকে ভালো ড্রেস পরিধান করতে হবে, ওর বলের প্রয়োজন, ওকে ধনী হতে হবে, ও কিছুই এফোর্ড করতে হবে না। তাই রাইটার এখানে বলছেন যে সে তো জুতা তো পেয়ে গিয়েছে, ছেঁড়া হোক আর যেরকমই হোক, কিন্তু যে খেলা সে দেখছে বাইরে দাঁড়িয়ে, সে সেই খেলাটিকে খুবই ভালোবাসে সাহেব, খুবই লাইক করে সেই টেনিস খেলাটিকে, কিন্তু সে চাইলেও সে খেলা খেলতে পারবে না কোনোদিন, কারণ এই খেলাটি বা এই গেমটি ওর আউট অফ রিচ, ওর নাগালের বাইরে। দিস মর্নিং সাহেব ইজ অন হিজ ওয়ে টু দ্য মিল্ক বুথ। ওই দিন সকালবেলা আমি সাহেবকে পাই যে সে তার রাস্তা দিকে হেঁটে যাচ্ছে। কোথায় হেঁটে যাচ্ছে? একটি মিল্ক বুথে, একটি দুধের দোকানে হেঁটে যাচ্ছে। ইন হিজ হ্যান্ড ইজ এ স্টিল ক্যানিস্টার, এবং ওর হাতে একটি স্টিল ক্যানিস্টার রয়েছে, একটি স্টিলের কেটলি রয়েছে, মানে একটি স্টিলের একটি জার বা পাত্র রয়েছে। আই নাও ওয়ার্ক ইন এ টি স্টল ডাউন দ্য রোড, হি সেজ পয়েন্টিং ইন দ্য ডিস্টেন্স। তখন সাহেব রাইটারকে বলল কি, আমি এখন একটি টি স্টলে চায়ের দোকানে কাজ করি, এবং চায়ের দোকানটি সে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল ওই রোডের যে ডাউনে যে দোকানটি রয়েছে, সেই দোকানে আমি কী করি, এখন টি স্টলে কাজ করি। তো আমি এখন একজন আমি কর্মচারী। আই এম পেইড 800 রুপিস অ্যান্ড অল মাই মিলস। এবং সাহেব বললো যে আমারে কত টাকা দেওয়া হয়? 800 রুপিস দেওয়া হয়, 800 টাকা দেওয়া হয়, এবং আমার সারা দিনের খাবারও দেওয়া হয়। ডাজ হি লাইক দ্য জব আই আস্ক। তখন আনিস জাং রাইটার ওই সাহেবকে প্রশ্ন করলেন, তোমার জবটি তুমি কি লাইক করো? তোমার এই যে কাজ, এই যে চাকরি, এটি কি তুমি ভালোবাসো? সাহেবকে প্রশ্ন করলেন রাইটার। হিজ ফেস আই সি, ওর যে চেহারা তিনি রাইটার দেখলেন, হ্যাজ লস্ট দ্য কেয়ারফ্রি লুক। সম্পূর্ণ চেহারাটা কী হয়, এই কথা বলার পর সাহেবের মলিন হয়ে যায়। যখন রাইটার সাহেবকে বলেন যে তুমি তোমার এই জবটিকে, নিউ জবটিকে লাইক করো কি বা ভালোবাসো কি, তখন সাহেব কি বলে, সাহেবের চেহারা সম্পূর্ণভাবে মলিন হয়ে যায়, এবং ওর মধ্যে যে কেয়ারফ্রি লুক ছিল, আগে কোনো ধরনের কেয়ার ছিল না, সম্পূর্ণ ফ্রি ছিল, ফ্রিডম ছিল ওর মধ্যে। সে যেদিকে ইচ্ছা হতো সেদিকে সে ঘুরে বেড়াতো। এইরকম যে একটি কেয়ারফ্রি লুক ওর মধ্যে আর দেখতে পেলেন না এনিস জাং। এই সাহেবের চেহারার মধ্যে কোনো ধরনের কেয়ারফ্রি লুক নেই এখন আর। দ্য স্টিল ক্যানিস্টার সিমস হেভিয়ার দেন দ্য প্লাস্টিক ব্যাগ হি উড ক্যারি সো লাইটলি ওভার হি শোল্ডার। তো যে স্টিল ক্যানিস্টার, সেটি ওই আগের যে প্লাস্টিক ব্যাগ ছিল যেটি সে কাঁধে নিয়ে ঘুরে বেড়াতো, সেটি খুবই হালকা ওই স্টিল ক্যানিস্টার থেকে। অর্থাৎ এখানে এটি বোঝাচ্ছেন যে এই যে দোকানের যে চাপ, দোকানের যে কাজ,
সেগুলো থেকে আগে রেকপিংটা অনেক ইজি ছিল সাহেবের জন্য, কারণ আগে যে ব্যাগটি সে কাঁধে নিয়ে ঘুরে বেড়াতো সেটি খুবই হালকা ছিল, অর্থাৎ ওই ব্যাগগুলোর মধ্যে খুবই ভারী কোনো জিনিস সে তাকে বহন করতে হতো না। কিন্তু বর্তমানে তাকে কী করতে হয়, অনেক ভারী ক্যানিস্টার হাতে নিয়ে অনেক পরিশ্রম করতে হয়, অর্থাৎ টিস্টলের যে পরিশ্রম সেটি আগে রেকপিং থেকে অনেক বেশি। এটি এখানে সাহেব এটা বলছেন। দ্য ব্যাগ ওয়াজ হিজ, তো আগের যে ব্যক্তি ছিল সেটি ছিল ওর। দ্য ক্যানিস্টার বিলংস টু দ্য ম্যান হু ওনস দ্য টি শপ, এবং এখনের যে ক্যানিস্টার হাতে রয়েছে সেই ক্যানিস্টারটি বা সেই পাত্রটির বা কেটলিটির মালিক কিন্তু সাহেব নয়, ওর মালিক কিন্তু ওই দোকানের যে টি স্টোরের যে উনি মালিক এই ক্যানিস্টারের। তো সাহেব ইজ নো লঙ্গার হিজ ওন মাস্টার, তো সাহেব এখন আর ওর নিজের মাস্টার নেই, সাহেব ইজ নো লঙ্গার হিজ ওন মাস্টার, সাহেব এখন আরেকজনের গোলাম হয়ে গেছে, আরেকজনের এমপ্লয়ি হয়ে গেছে, আরেকজনের কর্মচারী হয়ে গেছে। সাহেব এখন আর নিজের মাস্টার নেই, নিজের ওন যে কাজগুলো সাহেব এখন আর করতে পারে না, ওকে এখন আরেকজন পরিচালিত করে, সাহেবের কোনো নিজস্ব কোনো এখন ফ্রিডম নেই। তো এই কথাই এখানে আনিজাং বলছেন যে এরকমই রেপ্লিকাররা কী হয়, ওদের শৈশবকালে ওদের স্বাধীনতা ছিনিয়ে নেওয়া হয়, ওদের কোনো টি স্টলে ওরা কিছু বড় হওয়ার পর ওদের টি স্টলে ঢুকিয়ে দেওয়া হয়, এবং ওই টি স্টলে ওদের সারাটা জীবন এই আর অপরের কাজ করে ওদের সারাটা জীবন কাটাতে হয়। তো এরকম একটি বেদনাদায়ক এই গল্প দ্য লস্ট স্প্রিংয়ে এনিস জাং আমাদের বলেছেন। সাহেবের মতন এরকম আরও অনেক যে 10,000 রেপ্লিকা রয়েছে, ওরাও কী করবে, যখন ওরা কিছু বড় হয়ে যাবে ওদের ওই টি স্টলে বা অন্য কোনো দোকানে ঢুকিয়ে দেওয়া হবে, ওদের কোনো ধরনের এডুকেশন স্কুলে ভর্তি ওরা স্কুলে পড়াশোনা করা ওদের এসব কিছুই হয় না। তো রাইটার এগুলো দিয়ে আমাদের কী বোঝাতে চেয়েছেন যে কীরকম ছোটো ছোটো ছেলেমেয়েদের আমাদের ভারতবর্ষে এক্সপ্লয়েট করা হয়, শোষণ করা হয়, মানুষরা কীরকম এইরকম যে অসহায় দরিদ্র ছেলেমেয়েরা রয়েছে ওদের কীরকম শোষণ করে, সেটি তিনি এই গল্পের মাধ্যমে প্রকাশ করেছেন এনিস জাং। তো এই ছিল স্টুডেন্টস পার্ট 1। পার্ট 2 আমি খুবই তাড়াতাড়ি নিয়ে আসবো তোমাদের জন্য। যদি ভিডিওটি ভালো লাগে তোমাদের তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এই যে পাশে থাকা রেড যে একটি বাটন রয়েছে সেখানে ক্লিক করে বেল আইকনটিও প্রেস করে রাখবে, এবং সবার সাথে শেয়ার করবে তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।